করোনা সংক্রমণের 1 বছর পার করল বাংলাদেশ। টিকাদান কর্মসূচিতে স্বস্তি, মহামারী থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য খাতের ক্ষত সারানোর তাগিদ। আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, বৈষম্য দূর করে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনার সঙ্গে 1 বছর পার করল বাংলাদেশ। ভয় শঙ্কা কাটিয়ে কোভিড-19 এখন যাপিত জীবনের অংশ। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে টিকা। তবু শুরুতে যারা ভুগেছেন অদৃশ্য এই শত্রুর এখনও অজানা আতঙ্ক তাড়া করছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন সদ্য উন্নয়নশীল তকমা লাগানো দেশটি। তবে করোনাকালে স্বাস্থ্য খাতের যে ক্ষতগুলো বেরিয়ে এসেছে, ভাবতে হবে সেগুলো নিয়েও। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। টোলারবাগের এই বাড়ি থেকেই শুরু করোনার মৃত্যুর মিছিল। সেই সব দিন মনে হলে এখনো আতঙ্কে জমে যান এখানকার মানুষ। দুঃসহ স্মৃতি কিছুটা মলিন হলেও বেদনা কি ভুলতে পেরেছেন তারা? প্রথম মরাটা আমাদের ঘরে, দ্বিতীয়টা আমাদের ঘরেই। এমন আতঙ্ক যে শুনশান অবস্থা, শিয়াল কুকুরও ডাকতে ভয় পায়। তখন আমরা এমন অবস্থায় যে আমরা ঘরের মধ্যে একজন আমার ছেলের সাথে কথা বলতে আমি ভয় পাই। আমি যে লকটা খুলে আমি বারান্দা যে একটু সারাউন্ডিংসটা দেখবো, আমি সেই সাহসটা আমি করিনি। দেশের প্রথম লকডাউন রাজধানীর উত্তর টোলারবাগ এলাকার জীবন এখন অনেকটাই স্বাভাবিক। আল্লাহর রহমতে অনেক কমে গেছে করোনাটা। কিভাবে এটা ট্রিট করতে হবে সেই নিয়মগুলো শিখে গেছি। আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছি, বেড়াচ্ছি, কোনো প্রকার সমস্যার সম্মুখীন এ পর্যন্ত হয়নি। আমরা যে 3 জন রোগী শনাক্ত করেছি তার মধ্যে 1 জন মহিলা, 2 জন পুরুষ। 8 মার্চ 2020 সব ভয় আর শঙ্কাকে সত্যি প্রমাণ করে বাংলাদেশে শনাক্ত কোভিড-19 পরিবারের সদস্য শনাক্ত করেছি আমরা। সময় গড়ায় বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। লকডাউনে যায় বাংলাদেশ। গণপরিবহন থেকে শুরু করে অফিস আদালত সব বেঁধে যায় সীমিত পরিসরের বেড়াজালে। থমকে যায় সবকিছু, যেন বন্দী হয় প্রকৃতির কাছে। 365 দিন বাদে বাংলাদেশে কোভিড-19 শনাক্ত 5,50,330 জন। মৃত্যুর সংখ্যা 8,462। পরিসংখ্যানটা স্বস্তিদায়কই মানছেন বিশেষজ্ঞরা। তবে করোনার স্বাস্থ্য খাতের যে রূঢ় বাস্তবতা বের করে এনেছে সেটা নিয়ে ভাবার তাগিদ তাদের। ভ্যাকসিন প্রাপ্তিতে সরকার দূরদর্শিতা দেখিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বলতাগুলো আমাদের কাছে অবভিয়াস হয়ে গেছে, দৃশ্যমান হয়ে গেছে, এগুলাকে অ্যাড্রেস করার জন্য যদি আমরা একটা অ্যাকশন নিতে পারতাম তাহলে সবচেয়ে বড় উপকার হতো। এ পর্যন্ত 50 লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন ভ্যাকসিন নিতে, যার মধ্যে 37 লাখ টিকার আওতায় এসেছে। এখন সবাই আশার আলো দেখছেন। নিউ নরমাল থেকে এখন চলছে নরমাল লাইফে ফিরে যাওয়ার চেষ্টা। তবে সামনের সেই পথটা খুব একটা মসৃণ হবে না। বন্ধুর সেই পথ পাড়ি দিতেও সাফল্য দেখাবে বাংলাদেশ, প্রত্যাশা এতটুকুই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফুটফুটে নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ এক কোমল মুখ। তার পরিচয় হওয়া উচিত ছিল কেবলই একজন মানুষ। বড়জোর প্রশ্ন থাকতে পারত, সুস্থ নাকি অসুস্থ। কিন্তু সমাজ কি আসলেই ততটা সুশিক্ষিত হয়েছে? আমরা কি পেরেছি কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে? নারী দিবসে তারই উত্তর খুঁজেছেন সহকর্মী নাবিলা সোহার। প্রকৃতির অমোঘ নিয়মে এক একটি নতুন প্রাণের আগমন পৃথিবীতে। সন্তানের জন্মে আবেগে ভাসে পরিবার, স্বপ্ন দেখে নতুন সম্ভাবনার। নতুন একটা বাচ্চা হলে যে মানুষ কতটা আনন্দিত হয় সেটা আমার না হলে আমি বুঝতাম না আর কি। সমাজ বাস্তবতায় কোনো কোনো আলোকিত স্বপ্ন কি কখনো পথ হারায় অন্ধকারের চোরাবালিতে? কারণ ডক্টর আসলে খুশি করার জন্য আসলে বলে আর কি, যাতে অভিভাবকরা আসলে স্যাটিসফাই হয়। বাট এইটা বলে থাকে আর কি যে ছেলে হয়েছে, বাট দেখা যায় কন্যা সন্তান হয়েছে। উচ্ছ্বাসের চিৎকারে নিজের অস্তিত্ব জানান দেয় নবজাতককে। কখনো কখনো মাপা হয় লৈঙ্গিক নিক্তিতে। তবে এসবের বিপরীতে আশার চিত্রই চোখে পড়ে এই পরিবারে। যেটা আমি পাই নাই সেটা যেন আমার মেয়ে কখনোই বঞ্চিত না হয়। রান্না সবাই করুক, কিন্তু পড়ালেখাটা কেউ যেন বন্ধ না করে। এককভাবে যেমন কোনো ছেলের পক্ষে, কোনো সমাজের পক্ষে উন্নয়ন আগে নেওয়া যায় না, তেমনি একটা সমাজকে আগে নিতে গেলে ছেলে মেয়ে সমভাবে আমি মনে করি যে অধিকার এবং আদায়ের সংগ্রামে থাকতে হবে। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য না করে সবাইকে মানুষ হিসাবে দেখুন।
একটা সময় ছিল কিশোর থেকে কিশোরীর, ছোটাছুটির গণ্ডিটাও নির্ধারিত হতো আলাদা দৃষ্টিকোণে। মেয়ে হলেই ঘরের কোণে আটকে দেয়া, ছেলের কৈশোর কাটবে আনন্দে। সেই চিত্র পাল্টেছে এখন অনেকটাই। কথা বলতে গেলেই বাধা, কিছু করতে গেলেই ভয়। এই যে একটা চাপা ভয় যে আমরা প্রতিবাদ করতে চাই, করতে পারছি না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি একদিকে পড়াশোনা চালিয়েছি, আরেকদিকে আমার বাচ্চাকে আমার দেখাশোনা করতে হয়েছে, আরেকদিকে আমার মনোবল শক্ত করে ধরে রাখতে হয়েছে। প্রত্যেক নারীকে বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন, কারো কোনো কথায় নিজেকে পিছিয়ে দিবেন না। এগিয়ে যাওয়া সমাজে নারী জাগুক দৃপ্ত শিখায়। নারী তার নিজস্ব মহিমায় এগিয়ে যাচ্ছে, সমাজের সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করেই। তবে এই অগ্রগতির পরেও 2021-এও প্রতিষ্ঠা পায়নি সমতার পৃথিবী। নারী দিবসের এই দিনে শপথ হোক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের, পৃথিবী হেসে উঠুক সকলের আনন্দে। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রংপুরের পীরগাছা মহিলা কলেজ মাঠে ভরাটের নামে পুকুর চুরি, খরচ নিয়ে ধোঁয়াশা, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ। মিলেছে সরকারি বরাদ্দ নেয়ার প্রমাণও। যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের এই দিনটি উদযাপন উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্ক কনসুলেট ও জাতিসংঘ স্থায়ী মিশনে আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। রোববার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নিউ ইয়র্ক কনসুলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এদিন। এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। এবারের সংগ্রাম আমাদের নিউ ইয়র্কে মুক্তধারা আয়োজিত বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাব তার কাছে। সাকি, দাদা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্র জুড়েই কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের যে দিবসটি সেটি যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস, তারপরে লস অ্যাঞ্জেলেস কনসুলেট, নিউ ইয়র্ক কনসুলেট এবং জাতিসংঘের যে বাংলাদেশ মিশন, সেই মিশনেও কিন্তু পালিত হয়েছে দিবসটি। এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারপরে বঙ্গবন্ধুর ছবি এবং বঙ্গবন্ধুর ছবিতে যে পুষ্পমাল্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই দুই পন্থায় আলোচনা অনুষ্ঠান হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, 7ই মার্চের ভাষণের যে গুরুত্ব, সেগুলো খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এবং সরাসরি সেই আলোচনায় এই যে কনসুলেট, দূতাবাস এবং মিশনের কার্যালয় আছে, সেখানে সরাসরি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন এবং ভার্চুয়াল পদ্ধতিতে জুমের মাধ্যমে, ওয়েবিনারের মাধ্যমে নানান পন্থায় যে ভার্চুয়াল আলোচনা সভা হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং এখানকার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু সেইখানে অংশ নিয়েছেন এবং সেখানে বঙ্গবন্ধুর জীবন, কর্ম এবং 7ই মার্চের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে খুব ইন্টারেস্টিং যে কর্মসূচিটি আজকে এই 7ই মার্চের দিবসের পালিত হচ্ছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ 100টি ছবির প্রদর্শনী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল যে রুমটি, তারপরে আরও পাশে আরও 2-1টি রুম জুড়ে যে 100টি বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘে যে তিনি ভাষণ দিয়েছিলেন 1974 সালে, তিনি ওয়াশিংটন দূতাবাসে গিয়েছিলেন, স্টেট
ডিপার্টমেন্টে গিয়েছিলেন, সেখানকার যে দুর্লভ ছবিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে এবং হচ্ছে। এবং এই যে আয়োজনটি করছেন মুক্তধারা, সেই নিউ ইয়র্ক মুক্তধারা, তারা বলছে যে এই আয়োজনটিতে তারা যুক্তরাষ্ট্রের যারা নতুন প্রজন্ম, যারা শিশু বাংলাদেশি, তাদেরকে বিশেষভাবে তারা কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করছে, তাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে সবিস্তারে জানানোর তারা প্রয়াস পাচ্ছেন। আমি শুরুতেই মুক্তধারা নিউ ইয়র্কের যে অন্যতম সংগঠক এই আয়োজনের, যিনি বিশ্বজিৎ সাহা, আমি তাকে বলবো যে আপনি একটু আসবেন। জি, আপনি একটু বলবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে। আসলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তধারার সারা বছরব্যাপী যে উদ্যোগ, সেই উদ্যোগের এটি একটি অংশ। আপনারা জানেন ইতিমধ্যে ইউএসপিএস, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধুর উপর স্মারক স্টাম্প প্রকাশ করেছে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে। মুক্তধারা ফাউন্ডেশন বইমেলা করেছে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্ক স্টেট থেকে বাংলাদেশ বঙ্গবন্ধু ডে ঘোষণা করা হয়েছে। তার এই সারা বছরব্যাপী কার্যক্রমের সর্বশেষ কার্যক্রম এখন চলছে বঙ্গবন্ধুর জীবনের ঐতিহাসিক কিশোর থেকে এবং 15ই আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে। এবং আপনি আনন্দিত হবেন যে আজকে যখন উদ্বোধনী অনুষ্ঠানে শিশু কিশোর যারা প্রতিনিধিত্ব করে তারাই এই অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন এবং এটি বাইলিঙ্গুয়াল বাংলা এবং ইংরেজিতে প্রতিটি ছবির ক্যাপশন দেওয়া হয়েছে। এতে করে আমাদের বিশ্বাস আমেরিকা প্রবাসী বাংলাদেশি অভিবাসী সমাজের তাদের নতুন প্রজন্মের সাথে একটি শাখাবন্ধন তৈরি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ সাহা। আমি একজন তরুণ সংগঠক এই আয়োজকে গোপাল স্যানাল, তার সঙ্গে আমরা কথা বলবো খুব সংক্ষেপে। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং তিনি এই পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন। আমরা একে একে সবার সঙ্গে কথা বলবো। গোপাল স্যানাল, একটু সংক্ষেপে এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ সাকিব ভাই। শুভ রায়, আপনি আসবেন। ধন্যবাদ সাকিব ভাই। আসলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেই আঙ্গিকে দেশে এবং বিদেশে করোনাকালীন টাইমে ওরকম অনুষ্ঠান হয়নি, কিন্তু মুক্তধারা নিউ ইয়র্ক এই মুহূর্তে যে বঙ্গবন্ধুর 100 দুর্লভ ছবির যে আজকে যে প্রদর্শনী শুরু হলো আজব্যাপী, সেই প্রদর্শনী আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে এক জীবনে এত দুর্লভ ছবি দেখার সুযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ রায়, আপনিও এই আয়োজনের একজন সংগঠক, যদি বলেন একটু। ধন্যবাদ। প্রথমে সময়কে ধন্যবাদ। আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের জন্য এটা একটা বিরল একটা সুযোগ। এখানে যারা বড় হয়েছে বা বেড়ে উঠেছে তাদেরকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে এই জানার জন্য এই সুযোগটা মুক্তধারার অনন্য আয়োজন। অনেক ধন্যবাদ। আমরা এখন এই মুহূর্তে দর্শক কথা বলবো যুক্তরাষ্ট্রের প্রবাসী একজন বিশিষ্ট নাগরিক ডক্টর জিয়াউদ্দিন, তিনি এই আয়োজনের অন্যতম সংগঠক। ডক্টর জিয়াউদ্দিন, আপনি একটু বলবেন আমাদেরকে এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ। আমরা বলতে চাইছি আমেরিকাতে বসেও এরকম একটা আয়োজন আমরা করতে পেরেছি। এটা হচ্ছে এই জন্য যে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে 100টা ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেওয়া সবার সাথে, প্রজন্ম এবং সবার সাথে, এই জন্য যে বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুকে সকলের আমরা এটা সম্পূর্ণভাবে বেসরকারি এবং সম্পূর্ণভাবে অরাজনৈতিক মনোভাব নিয়ে, জনগোষ্ঠী নিয়ে আমরা এটা করেছি, কারণ বঙ্গবন্ধু যেন সবার থাকেন নন পলিটিক্যালি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জিয়াউদ্দিন। দর্শক, আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনি একটু বলবেন রথীন্দ্রনাথ রায় এই আয়োজন সম্পর্কে বলবেন। দুর্লভ 100টি বঙ্গবন্ধুর ছবি নিয়ে প্রদর্শন হচ্ছে। আমি অভিভূত এবং আমি গর্বিত আরেক দিক দিয়ে যে এই প্রবাসে নিউ ইয়র্কে মুক্তধারার আজকের যে এই আয়োজন, এবং আজকের দিনটি হচ্ছে 7ই মার্চ। এই 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে 100 আলোকচিত্র ছবি সংগ্রহ করে তার একটা প্রদর্শনী করা, আমি 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 হারিয়ে গেছি। সেই 7ই মার্চের কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম, দেখলাম। সেদিন যেমন একটা অভিভূত একটা শিহরণ ছিল, যে তখন মনে হয়েছিল যে কি বলবেন আজকে নেতা আমাদের। এই যে একটা আন্দোলন সবার মধ্যে, সব জনতা যেন বিপ্লবী হয়ে গেছিল সবাই সেদিন, আপামর জনতা। সেই ছবির আজকে শুধু সেই দিনের নয়, তার কৈশোর বেলার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ছবি এখানে দেখানো হয়েছে, সেইটা আমার মনে হয় যে প্রবাসে যারা আছেন তারা এতে অনেক উপকৃত
হবেন। বিশেষ করে প্রজন্মকে নিয়ে আসলে তারা বুঝবে যে জাতির জনক কে, বঙ্গবন্ধুকে তারা এটা জানতে পারবে। অনেক ধন্যবাদ রথীন্দ্রনাথ রায়। আমরা আরও একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের, তার সঙ্গে কথা বলবো। জনাব মনজুর আহমদ, একটু আসবেন। আপনি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন। বঙ্গবন্ধুর সেই গণভবনে বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠান আপনি কাভারেজ করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে এরকম একটি দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী আপনি এখন প্রবাসে দেখছেন, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। নিউ ইয়র্কে এই ধরনের প্রদর্শনী সত্যি খুবই প্রশংসনীয়, ভালো প্রদর্শনী হয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমার তো প্রথম মনে হয়েছিল যে দুর্লভ ছবি, অন্তত আমার কাছে দুর্লভ ছবি খুব কমই চোখে পড়বে, কারণ অনেক ঘটনার সাথে আমি আমার চোখের সামনেই ঘটেছে। কিন্তু না, এখানে এমন অনেক ছবি আছে যেগুলো আমারও দেখা নেই, আমিও অনেক ঘটনার সঙ্গে জড়িত না, আমি দেখি না সেগুলো, যেগুলো এখানে দেখলাম। এই সংগ্রহটা খুবই পরিশ্রমী সংগ্রহ এবং ভালো মতন এটার প্রদর্শনী হচ্ছে এখানে। আমার মনে হয় যে যারা প্রবাসে থাকেন তারা এই ছবিগুলো দেখে পুরোনো দিনের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে একটি বিরল আলোকচিত্রের প্রদর্শনী, বঙ্গবন্ধুর 100টি দুর্লভ ছবি নিয়ে এই প্রদর্শনীটি হচ্ছে এবং প্রবাসে নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকেই আসলে দেখানোর জন্যই এই প্রদর্শনীটি আরও কয়েকদিন উন্মুক্ত থাকবে। আজকে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মাত্র, কিন্তু এই প্রদর্শনীটি চলবে এবং এই প্রদর্শনীটির উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম এবং শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরা। আমি আরও কয়েকজন এখানকার দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলবো। জি, আপনি একটু বলবেন। আমি এবছরই আমি নিউ ইয়র্কে এসেছি এবং এসে আজকেই এই প্রথম আমার এই মুক্তধারার এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমার যেটা মনে হয়েছে, আপনি স্টিকারগুলো দেখবেন যে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় লেখা, এইটা খুবই আমি অভিভূত। এবং যারা এই প্রজন্মের, যারা এই নিউ ইয়র্কে যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারা এসে খুবই জানতে পারবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। এটা একটা গর্বের বিষয়। ধন্যবাদ মুক্তধারাকে, চমৎকার একটি আয়োজন, আমরা অভিভূত। জি, আমি 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 এখানে অনেক নারীরা আছেন, আমি একটু বলবো, একটু কথা বলবো, একটু প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। জি জি, আপনি বলবেন যে এই আয়োজনটি কেমন চলছে, কেমন দেখছেন? আয়োজনটি অত্যন্ত প্রশংসার দাবিদার, কারণ এটা একটি সত্যি একটি দুর্লভ একটি আয়োজন। আমরা খুবই আনন্দিত। আমরা আজ 1 বছর পর, এই প্যান্ডামিকের কারণে 1 বছর ধরে গড়বন্দি, আজ এই অনুষ্ঠানটিকে আমরা আর উপেক্ষা করতে পারি নাই। এই অনুষ্ঠানের জন্যই 1 বছর পর ছুটে এসেছি অনুষ্ঠানটি দেখার জন্য। আর খুবই ভালো লাগছে। আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এমন দুর্লভ আয়োজনের জন্য। জি জি, আমরা একটু জানবো যে আকবর হায়দার কিরণ, সিনিয়র সাংবাদিক, একটু বলবেন যে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া, এই আয়োজন সম্পর্কে কেমন চলছে দিনটি? আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা, কারণ প্রবাসে এত বড় ছবি দিয়ে, এতগুলো ছবি, 100টি ছবি নিয়ে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে এবং জ্যাকসন হাইটসে হচ্ছে। এটা মনে হচ্ছে ম্যানহাটনের কথা। এত চমৎকার পরিবেশে আশা করছি, আমার খুব এনজয় করছি, আশা করছি সবাই খুব ভালো লাগবে। জি জি, আমরা অনেক মানুষের সঙ্গে কথা বললাম। দর্শক, আপনারা দেখছেন যে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ, সেই 7ই মার্চের ভাষণ উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে অনেক ধরনের আয়োজন হচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। সবচেয়ে অসাধারণ যে একটি আয়োজন, মুক্তধারা নিউ ইয়র্কের আয়োজনে দুর্লভ 100টি আলোকচিত্রের প্রদর্শনী বঙ্গবন্ধুর, এবং বঙ্গবন্ধুর যে যুক্তরাষ্ট্রের যাত্রা, নিউ ইয়র্কের যাত্রা, সেই যাত্রারও কিছু দুর্লভ ছবি কিন্তু এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের যে দিবসটি, সেটি পালনের সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমদাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সাকি, আপনাকেও ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জার্মানি ও কুয়েতে ঐতিহাসিক 7 মার্চ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের নানা দিক তুলে ধরা হয়। প্রবাসের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
করোনার বিধিনিয়ম মেনে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ছোট পরিসরে উদযাপন করা হলো ঐতিহাসিক ৭ই মার্চ। স্থানীয় সময় রোববার সকালের শুরুতে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় আয়োজন। এরপরই জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১-এর রণাঙ্গনে শহীদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জার্মান ও বার্লিন আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের প্রবাসীরা। দেখানো হয় বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণের উপর নির্মিত তথ্যচিত্র। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আব্দুল মালেক, শাহ আলম, বদিউজ্জামান, সূর্যকান্ত ঘোষ, রানা ভূঁইয়া, আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে। একই দিন কুয়েতের বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। রোববার সকালে অনুষ্ঠানের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ শুরু হয় ভার্চুয়াল মিটিংয়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে আলোচনা সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সহ দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে মিশনে পতাকা উত্তোলন করার বেকার হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিবসের আয়োজন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর পূর্তি উদযাপন করল কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। রোববার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন উপ হাইকমিশনার তৌফিক হাসান। কলকাতা মিশনের কর্মকর্তাদের নিয়ে তৈরি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর নির্মিত মিউজিক ভিডিও প্রকাশিত হয় এদিন। সন্ধ্যায় উপ হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে আলোচনা সভায় কলকাতা ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শুভেচ্ছা বক্তব্যে তৌফিক হাসান বলেন, ৭ই মার্চের ভাষণ বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। সেদিনের ভাষণটিতে ঠিক বক্তৃতা বলা চলে না, এটি যেন লক্ষ লক্ষ জনতার সাথে ছিল একটি সুনিপুণ রণকৌশল নিয়ে আলোচনা, সংলাপ। ওই মুহূর্তে তিনি জনসমুদ্রের মানুষগুলির সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে সংলাপে অবতীর্ণ হয়েছিলেন। এদিকে কংগ্রেস নেতা সর্দার আমজাদ আলী বলেন, যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে বাচিক শিল্পী সৌমিত্র মিত্র, স্বপ্না দে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন উপ হাইকমিশনের দূতালয় প্রধান BM জামাল হোসেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রশংসা কিংবা ইতিবাচক বিশ্লেষণ নয়, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের রীতিমতো ভিন্ন ব্যাখ্যা দিলেন বিএনপি নেতারা। তারা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থেকে সেদিন স্বাধীনতার ঘোষণা দেননি বঙ্গবন্ধু। দল গঠনের ৪৩ বছর পর জাতীয় প্রেস ক্লাবে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত প্রথমবার কর্মসূচিতে যোগ দিয়ে তারা বলেন, স্বাধীনতার ঘোষণা না শুনে সেদিন আশাহত হয়েছিল বাঙালি জাতি। ১৯৭৮ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর ৭ই মার্চ উপলক্ষে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম কর্মসূচি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। আলোচনার শুরু থেকেই ৭ই মার্চের ভাষণের ভিন্ন ব্যাখ্যা হাজির করেন বিএনপি নেতারা। ৭ই মার্চের গুরুত্ব ও গৌরবগাথা নিয়ে যৎসামান্য আলোচনা হলেও বড় অংশ জুড়েই করা হয় তির্যক মন্তব্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলেই বঙ্গবন্ধু ৭ই মার্চে স্বাধীনতার ঘোষণা দেননি বলেও মন্তব্য করেন তারা। ৭ই মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইল ফলকের মধ্যে একটি মাইল ফলক। কোনো ঘোষণা আসে নাই, বরং ওই পাকিস্তানি কাঠামোর ভিতরে থেকেই কিভাবে মরহুম শেখ মুজিবুর সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন সেই প্রচেষ্টা চলছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও 7ই মার্চ ও পরবর্তী কয়েকদিন সম্পর্কে ভিন্ন মতামত দেন। কেউ আলোচনা করে যে 7ই মার্চের সেই বক্তৃতাটা ছিল পাকিস্তানের সে কাঠামোর মধ্যেই একটি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য সেই সময়ের আন্দোলন, হরতাল এবং এই সমাবেশ এটা সেই দর কষাকষির অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে। কত ভয়ঙ্কর যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপর চাপিয়ে। বিএনপি নেতারা বলেন, শুধু 7ই মার্চ নয়, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটি দিবস পালন করবে জাতীয়তাবাদী দল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা 7ই মার্চকে নিষিদ্ধ করেছিল আজ তারাই রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। 7ই মার্চকে নিষিদ্ধ করেছিল, 7ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল। আজকে তারা সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে যে জাগরণের ঢেউ, সেটা দেখে ভীত হয়ে তারা আজকে রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে এই 7ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। 7ই মার্চ পালন নিয়ে বিএনপির দূরভিসন্ধি নেতাদের বক্তব্যের মাধ্যমে ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। গতকাল সন্ধ্যায় গুলশানে এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। একটি ভালো কাজ তারা করতে পারত, তাদের ঘোষণাটা খুব ভালো ছিল, কিন্তু আজকে যেভাবে তারা বক্তৃতা করেছেন এতে প্রমাণিত হয়েছে, তাদের মুখ সম্মোচিত হয়েছে তারা আসলে ভালো উদ্দেশ্য নিয়ে এই 7ই মার্চ পালন করতে চায়নি। এটি হচ্ছে দুঃখজনক। তো বিএনপি যে ইতিহাসের কাঠগড়ায় ছিল সেই কাঠগড়াতেই রয়ে গেছে। বিএনপি যে একটি খুনের দল, খুনিদের দল এবং তারা যে দুর্নীতিগ্রস্ত একটি দল, সেটিরই আবার প্রকাশ ঘটেছে এই তারেক রহমানের মাধ্যমে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করার মাধ্যমে। রংপুরের পীরগাছা মহিলা কলেজ মাঠের একটি পুকুর ভরাট করা হচ্ছে। অধ্যক্ষ বলছেন এটি করা হচ্ছে প্রতিষ্ঠানের অর্থায়নে, আর অভিভাবকরা জানিয়েছেন পুকুর ভরাটের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আবার ওই পুকুরকে খাল দেখিয়ে তা ভরাটের জন্য গ্রামীণ অবকাঠামোর সংস্কার কর্মসূচির কাবিটা প্রকল্পেও বরাদ্দ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান আর পদাধিকার বলে যিনি কলেজের সভাপতিও। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ছবি দেখে কলেজ মাঠের এই জলাশয়টির আকার এখন আর বোঝা সম্ভব নয়। এটিকে পুকুর হিসেবেই জানে এলাকাবাসী, যেটি মেশিন ব্যবহার করে পাইপলাইনে করে আনা মাটি দিয়ে এরই মধ্যে ভরাট করা হয়েছে 1 লাখ টাকা খরচ করে। অধ্যক্ষ সহ সবাই বলছেন মাটি ভরাটের ব্যয় নির্বাহ করা হয়েছে কলেজের নিজস্ব ফান্ড থেকে। আবার অভিভাবকরা বলছেন খাল ভরাটের জন্য সব শিক্ষার্থীর কাছেও ফি নেওয়া হয়েছে। স্যারা বলতেছে তোমাদের কাছে ফর্ম ফিল কিছু টাকা এক্সটেন্ড নেওয়া আছে, হ্যাঁ এটা আসলে আমরা পুকুর ভরাট কাজে ব্যবহার করবো আর কি। মানে 1 সপ্তাহ বা 10 দিন এইরকমের মধ্যে তো হওয়ার কথা, যদি কোনো সমস্যা না হয় মেশিনারি জিনিস যেহেতু। পদাধিকার বলে কলেজের সভাপতি উপজেলা চেয়ারম্যান, তার প্রস্তাবে এটিকে খাল দেখিয়ে একটি প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওদের যেটা 20% ওইটির একটা বরাদ্দ। গর্ত ভরাটের যে প্রকল্প এসেছে সেটা যদি বাস্তবে পাওয়া যায় তাহলেই শুধুমাত্র এটা কাজ করা হবে, না হলে এটার কাজ করার সুযোগ হবে না। কলেজের সভাপতি ও অধ্যক্ষকে দফায় দফায় চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একজন দিলেন ধমক, আরেকজনের প্রলোভন। অনুমোদন দিয়েই আমরা মনে করেন কাজ শুরু করছি। কি সমস্যা তাতে? কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের টাকা খরচ করে করছে, আর আপনি কোথায় আপনি কর্তৃপক্ষকে পাইলেন ভাই? মানে আপনার কি সমস্যাটা কি? মোবাইলে তো অনেক কিছু বলা যাবে না, এটা তো মানে জমি আছে, পুকুর আছে, আপনি দেখছেন, সেটা তো দেখিয়ে গেছে আপনার লোক, আপনার লোকের সঙ্গে কথা হয়েছে, আপনার সঙ্গে কথা হবে, সমস্যা নেই, ইনশাল্লাহ দেখা হবে।
গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিটা কর্মসূচির ১৮ নম্বর সাধারণ প্রকল্পে ৫,১১,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পরিবেশে আইনের নিয়ম নীতির তোয়াক্কা না করে অল্প টাকায় কৃষকের কাছ থেকে ফসলি জমি কিনে কর্মযজ্ঞ চালাচ্ছেন ইটভাটা মালিকরা। এতে করে ফসলি জমির উপরি অংশের মাটি কমে হারাচ্ছে উর্বরতা। ইটভাটার নির্গত ধোঁয়ায় গাছ ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অবস্থায় অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার কথা জানান জেলা প্রশাসন। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর, রাজমারিয়া কান্দি এবং বিজয়নগর উপজেলার রামপুর, চান্দুরা, কেনা, বুধন্তি এলাকায় বেকু দিয়ে ক্ষতবিক্ষত করা হচ্ছে ফসলি কৃষি জমির বুক। শুধু সরাইল এবং বিজয়নগর নয়, পুরো জেলার একই চিত্র। ভাটা মালিকেরা কৃষকদের নানাভাবে প্রভাবিত করে কম মূল্যে ইট তৈরির জন্য কেটে নিচ্ছে জমির উপরের অংশের মাটি। অব্যাহতভাবে কৃষি জমি উজাড় করায় জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, কমছে কৃষি খাতে উৎপাদন। কৃষকেরা জানান, ইট ভাটা নির্গত ধোঁয়ায় ক্ষয়ক্ষতি নিয়ে ভ্রুক্ষেপ নেই কারো। ধোঁয়াটা লাগি জমিন জামিন সব মারি দিতেছে, ফল গাছ, ডাব গাছ, আম গাছ, লেচু সবকিছুর ক্ষতি দিতেছে এই ধোঁয়ায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ইট ভাটার জন্য মাটি কেটে নেয়ার কারণে কমেছে কৃষি জমির পরিমাণ। উৎপাদন ক্ষমতা কমে গেলে হেক্টর প্রতি ফলন যদি কমে যায়, তাহলে কিন্তু এই অল্প জমি দিয়ে এত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আসলে সম্ভব না। তবে ইট ভাটা মালিক সমিতির দাবি, ইট ভাটার ধোঁয়ায় পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। পরিবেশ আইন মানার ব্যাপারে সচেষ্ট তারা। ভাটায় যারা নিয়ম নীতি মেনে জিগজাগ পদ্ধতিতে তারা ভাটা পরিচালনা করতেছে, তাদের অনুযায়ী এই ভাটাগুলোর ধোঁয়াতে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর পরিবেশের ছাড়পত্র ছাড়া সকল ইট ভাটা বন্ধ করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। টপসেল সংগ্রহ করার জন্য ইট ভাটাগুলোর থেকে ২১টি ইট ভাটা প্রায় ৭৭ লক্ষ টাকা আমরা আর্থিক জরিমানা করেছি। যে সকল ভাটা অনুমতি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, পরিবেশের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, সে সকল ভাটা অনুমতির যে শর্তাবলী আছে, শর্তাবলী যাতে লঙ্ঘন না করে এ বিষয়ে আমরা তত্ত্বাবধান করছি। জেলার ৯টি উপজেলায় মোট ১৮৮টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে ৭৯টি ইট ভাটা অবৈধ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভোরের সময় আরও থাকছে। খাল বিলে অযত্নে পড়ে থাকা কচুরিপানার তৈরি পণ্য রফতানি হচ্ছে বিদেশে। বন্যা ভাঙনে নিঃস্ব গাইবান্ধার নারীরা এখন স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়াবার। আসন্ন রমজানের জন্য পণ্যের কোনো ঘাটতি নেই। অন্য বছরের চেয়ে টিসিবিও দ্বিগুণ পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করবে। তাই দাম নিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য মজুদ না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। গতকাল বিকেলে ভারতীয় বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বৈঠকে ভারত বাংলাদেশের বাণিজ্য সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। রমজানের এখনও বাকি ১ মাসের বেশি, তবে এরই মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে সরকার। ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোজ্য তেল, চিনি, ছোলা সহ যেসব পণ্যের চাহিদা রোজায় সবচেয়ে বেশি থাকে, সেসব পণ্যের আমদানি ও বাজার নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। রোববার ভারতীয় বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী জানান, টিসিবিও সব প্রস্তুতি নিচ্ছে। তাই আতঙ্কিত হয়ে পণ্য মজুদ না করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ছোলা, খেজুর, ডাল এইসব জিনিসগুলো ইম্পোর্ট করতে আমরা টিসিবির মাধ্যমে আমরা অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ আনার চেষ্টা করছি। রমজানের সময় আমরা মার্কেটে যে সমস্যাটা যেন না হয়, তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। প্রায় ২৫,০০০ টন তেল আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি টিসিবির মাধ্যমে। দয়া করে আপনারা প্যানিক বাইং মানে ভীতি হয়ে কেনাটা না করেন, স্বাভাবিক রাখেন। আপনাদের উপরও দায়িত্ব, মানে ক্রেতাদের উপর দায়িত্ব। সৌজন্য সাক্ষাতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বাড়ানো, স্থলবন্দরে কাস্টমস সংক্রান্ত জটিলতা, বাংলাদেশের পাট পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় খাদ্য প্রক্রিয়াকরণ ও অটোমোবাইল খাতে ভারত বিনিয়োগের আগ্রহ জানিয়েছে। কখনো অ্যান্টি ডাম্পিং, কখনো কাস্টমের সমস্যা, ডিউটি স্ট্রাকচারের সমস্যা রয়েছে, আর সেগুলোই আমরা বলেছি যে সমস্যাগুলো রয়েছে আমরা বর্ডার হারটা বাড়াতে চাইছি। সোমবার দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
ভোর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিশাল এলাকায় জাটকা নিধন বিরোধী অভিযান শুরু করেছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, ইমদাদ, জাটকা সংরক্ষণের যে 2 মাসের কর্মসূচি তার আজকে 8ম দিন। এই 8ম দিন পর্যন্ত আমি ভোর থেকে চাঁদপুরের নৌ পুলিশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা মৎস্য কর্মকর্তাদের নিয়ে নদীর বেশ কিছু এলাকায় ঘুরেছি। তার মধ্যে আমি দেখলাম যে বিশাল নদী জুড়ে যে একটা শুনশান নীরবতা, এই নীরবতাই প্রমাণ হয় যে জাটকা সংরক্ষণের যে অভিযানটি চাঁদপুরের পদ্মা মেঘনার এই অভয়াশ্রমের 100 কিলোমিটার যেই অভিযান চলছিল সেটির একটি সফলতা। তো আমি আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে আমরা এই একটু আগে চাঁদপুরের 3 নদীর মোহনা, যেখানে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া মিলিত হয়েছে, আমরা সেই জায়গাটিতে আমরা ফিরে এসেছি। আমি এই মুহূর্তে আমার সাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, উজ্জ্বল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োজিত। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আজকে আমরা যে এই যে অভিযানে বের হলাম, আসলে আমাদের আজকের এই পরিস্থিতিটা কি, কোন অবস্থায় আমরা যাচ্ছি? আজকে 8ম দিনের মতো অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের মান্যবর জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিস স্যারের নেতৃত্বে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং প্রায় 200 কেজি জাটকা জব্দ করা হয়েছিল। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা থেকে জাটকা সংরক্ষণের 2 মাস কর্মসূচির 8 দিনের সবশেষ তথ্য। ইমদাদ, জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করছে সে খবর আমাদেরকে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। সস্তা আর সুতি কাপড়ের পোশাক রফতানি করেই বাংলাদেশ বিশ্ববাজারে এখনো 2য় অবস্থানে, কিন্তু বাজারে দ্রুত চাহিদা বাড়াতে থাকা সিনথেটিক বা কৃত্রিম সুতার পোশাকে পিছিয়ে দেশের উদ্যোক্তারা। তারা বলছেন এ ধরনের কারখানায় তুলনামূলক বড় বিনিয়োগের ঝুঁকি মোকাবিলায় দরকার সরকারের বিশেষ নীতি সহায়তা। অর্থনীতিবিদরা প্রণোদনা কাঠামো পরিবর্তনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরামর্শ দিয়েছেন। দেশের রপ্তানি আয় এবং কর্মসংস্থানে বহু বছর ধরে নেতৃত্ব দিচ্ছে পোশাক শিল্প। তবে এ খাতে পণ্য বৈচিত্র্য বাড়েনি আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী। রপ্তানির সিংহভাগ জুড়েই আছে সুতি কাপড়ের টি-শার্ট, শার্ট, ট্রাউজার। যদিও টেকসই ও ফ্যাশনেবল হিসেবে বিশ্ববাজারে বাড়ছে পলিয়েস্টারের মতো কৃত্রিম সুতার পোশাকের চাহিদা। উদ্যোক্তারা বলছেন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি বাড়াতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। আমরা তো হ্যাবিচুয়েট হয়ে গেছি কম দামের জিনিস বা ইত্যাদি মিডল শার্ট আর এসব যেগুলো আছে রেগুলার দিন। কটনের একটা টি শার্টের যে দাম সিনথেটিক টি শার্ট 4 গুণ 5 গুণ বেশি। তো আমি একই সময় কিন্তু ওইটাই করতে পারি যদি আমার টেকনোলজি ঠিক থাকে, আমার মেশিন ওয়েল ইকুইপড আমার ফ্যাক্টরি হয়। যেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি করলে 20-25 কোটি টাকা হয়ে যায়, সে 200-300 কোটি টাকা একটা ফ্যাক্টরি করতে লাগবে। প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো দূর করতে হবে, তারা কিন্তু কোনো উদ্যোক্তা যেচে গিয়ে রিস্ক নেবে না। তো এই পলিসিগুলো করা দরকার সরকার। নিট পোশাকের প্রায় 85% এবং ওভেন পোশাকের 35% সুতা ও কাপড় স্থানীয় কারখানাগুলো সরবরাহ করলেও উৎপাদিত সুতা ও কাপড়ের মাত্র 15-20% সিনথেটিক বা কৃত্রিম। তাই এ ধরনের পোশাক রপ্তানি বাড়াতে স্থানীয় কাঁচামাল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জকে তুলে ধরছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা বিশেষভাবেই চাচ্ছি যে তারা বিশেষায়িত পণ্যে যান, তারা নন কটন পণ্যে তারা উদ্যোক্তারা যান, সুতরাং তাদেরকে পলিসি সাপোর্টের অংশ হিসেবে বর্তমানে যে ক্যাশ ইনসেন্টিভগুলো রয়েছে ওই টাকাটিকে ব্যবহার করে তাদেরকে বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য যদি সেখানে 2% হারে যদি ক্যাশ ইনসেন্টিভ দেওয়া যায় তাহলে তারা কিন্তু আকৃষ্ট হতে পারে। বিদেশি বিনিয়োগকারীদেরকে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যদি ওই ধরনের পণ্য উৎপাদন করার জন্য তাদেরকে আনা হয় তাহলে তাদেরকে দেখে আমাদের উদ্যোক্তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু বিনিয়োগে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে শুল্ক সুবিধা হারালে বিশ্ববাজারে যে বাড়তি প্রতিযোগিতায় পড়বে বাংলাদেশের পোশাক খাত, তা মোকাবিলায় উচ্চ মূল্য সংযোজন করা যায় এমন পোশাক উৎপাদনে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। খালবিলে অযত্ন অবহেলায় পড়ে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা থেকে তৈরি পণ্য রফতানি হচ্ছে বিদেশে। বন্যা ভাঙনে নিঃস্ব গাইবান্ধার নারীরা এখন ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে কচুরিপানার উপর ভর করে। অর্থকরী পণ্যে রূপান্তরের গল্প জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন আতাউল হক সাগর। নদী ভাঙনে সর্বহারা বাড়ির কর্তারা মাছের আশায় ভেসে বেড়ায় ব্রহ্মপুত্র নদে। তখন ফুলছড়ির হঠাৎ পাড়ায় নারী শিশুরা ব্যস্ত ফুলের টব তৈরিতে, আর এই টবের উপকরণ খাল বিলের জলজ উদ্ভিদ কচুরিপানা। বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি করা এসব ফুলের টব তৈরি করে সদর ও ফুলছড়ি উপজেলার 2 শতাধিক নারী এখন সংসারের উপার্জনক্ষম মানুষ।
আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলা বানাই। এখন করোনার জন্য স্কুল কলেজ বন্ধ। আমরা নিজেদের ইচ্ছা মতো কাপড় চোপড় বানাচ্ছি, জিনিস করতেছি, আবার সংসারে লাগলে সেখানেও দিচ্ছি টাকা। শুধুমাত্র স্বামীর আয়ের উপর নির্ভরশীল নারীরা অকেজো কচুরিপানা দিয়ে নিজেরাই আত্মনির্ভর, এমন ঘটনায় বিস্মিত অনেকেই। মহিলা মানুষদের যে অবস্থানটা তৈরি করছে সেটা আসলে অনেক ভালো। এই টাকা দিয়ে তারা দেখছে একটা সংসারে বাচ্চা কাচ্চা লেখাপড়া খরচ বা তার যে সংসারের যে উৎসটা পাচ্ছে তারা এখানে। ভাগ্যের চাকা খুলে যাবে আর কি মহিলাদের, কারণ এই কাজের পর তারা দিনে প্রায় 250 থেকে 300 টাকা ইনকাম করতে পারবে। স্থানীয় উদ্যোক্তা সুভাষ জানান, বিদেশি ক্রেতাদের আগ্রহে মাসখানেক আগে ফুলছড়ির মদনের পাড়ায় কচুরিপানা থেকে ফুলের টব তৈরির এই কাজ শুরু করেন তিনি। ওরা যেভাবে আইডিয়া দেয় বাইরেরা, হয়তো সেটুকু করতে না পারলেও আমরা কাছাকাছি পাশাপাশি করতে পারি। এগুলো নিয়ে যখন আমরা করি তারা পছন্দ করে যে না হ্যাঁ চলবে, তারপরে এইভাবে আমরা অর্ডার পাই। ঢাকার প্রতিষ্ঠান ইকো বাংলা জুট লিমিটেডের মাধ্যমে কচুরিপানা থেকে তৈরি করা এসব ফুলের টব পাঠানো হয় ডেনমার্ক, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ফল সংগ্রহের পর একেবারেই বাতিল, কখনো বা জঞ্জাল বলে বিবেচিত কলা গাছ। মাঝে মধ্যে হয়তো ভেলা বানাতে ব্যবহার হয় এটি। কিছু জায়গায় এর ব্যবহার পশু খাদ্য হিসেবে, কিন্তু চুয়াডাঙ্গায় দেখা যায় ভিন্ন চিত্র। টাকার নতুন উৎস এটি। দুই বন্ধুর প্রচেষ্টায় পরিত্যক্ত কলা গাছ দিয়ে তৈরি হচ্ছে সুতা। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কলা গাছের ফেলে দেওয়া অংশে তৈরি হবে হস্ত ও কুটির শিল্পের উপাদান। তারই প্রস্তুতি চলছে দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে। প্রতিদিন 12 থেকে 15 কেজি সুতা উৎপাদন করা সম্ভব হচ্ছে আপাতত। সুতা তৈরি হয়, যেটা সুতা তৈরি করা মেশিনটাও আমরা এখনো সংগ্রহ করতে পারিনি। আমরা আশা আছে মেশিনটা সংগ্রহ করার। কুশটা বেশি আমাদের পোষাচ্ছে না, ওই কারণে আমরা হাতের কাজ দিয়ে কিছু আমরা পণ্যটা আমরা সাপ্লাই করব মার্কেটে। এটা উৎপাদন করে আরও কিছু হস্তশিল্প, কুটির শিল্প করতে পারি। তা আমার পড়ে থাকা জিনিস কোনো কাজে ফেলনা নয়, এই হিসাবে আমি আরও প্রাকৃতিক পরিবেশ বান্ধব জিনিস বানাতে চাচ্ছি। উদ্যোক্তারা জানান, সুতা উৎপাদনে কয়েকটি ধাপ অতিক্রম করা লাগলেও তা জটিল নয়। কৃত্রিম রং কিংবা অন্য কোনো ব্যয়বহুল যন্ত্র লাগে না বলে খরচও কম পড়ে। এই সুতা দিয়ে গ্রামের নারীরা ব্যাগ, পাপোশ, টুপি সহ নানা পণ্য তৈরির কাজ শুরু করেছেন। যদি প্রশিক্ষণ পাওয়া যায়, কি সাহায্য পাওয়া যায় সরকার থেকে, এটা আরো উন্নত হবে। এই সংস্থানটা আমরা চালু করতে লাগতে চাই এবং এটা আমাদের সাহায্য চাই যে আমরা এর থেকে অনেক কিছু যাতে করতে পারি। স্থানীয়রা জানান, জেলার বিপুল পরিমাণ জমিতে কলা চাষ হয়। গাছগুলো নিয়ে বিপদে পড়তেন কৃষকরা। আমাদের জীবনে তো দেখিনি, প্রথম তো এটার থেকে স্টার্ট করে যাক, আল্লাহর রহমতে যদি কিছু হয়। কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন সার্বিক সহযোগিতার। আমরা যদি এই উদ্যোক্তাদেরকে আরও বেশি করে প্রশিক্ষণ এবং তাদেরকে যদি আর্থিকভাবে সহায়তা দিতে পারি, তাহলে এই জিনিসগুলো হয়তো একদিন বাইরে, আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারবো। যে কোনো প্রচারণা, যে কোনো আর্থিক সহযোগিতার ক্ষেত্রে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে। উদ্যোক্তারা মনে করেন, আর্থিক সহ অন্যান্য প্রণোদনা পেলে অনেকেই এগিয়ে আসবেন এ খাতে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের হাট লক্ষ্মীগঞ্জ ফলের আড়তে মৌসুমী ফলের সরবরাহ বেড়েছে। বেল, সফেদা, আনারস ও কলাসহ নানা জাতের ফলের জমজমাট বেচা কেনা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, এই মৌসুমী ফলের এই আড়তে আনারস আর বাঙ্গির মৌ গন্ধে এখানে কিন্তু মুখরিত হয়ে গেছে এবং এখানে এর বাইরেও কিন্তু সফেদা রয়েছে, কুল রয়েছে, এখানে রয়েছে সমানে কলা। এরকম যে ট্রাকে ট্রাকে করে কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই কলা, সফেদা বা আনারস, কুল এগুলো আসতে শুরু করেছে এবং আজকে নতুন ভাবে এসছে কিন্তু এখানে কাঁঠাল। মৌসুম শুরু হওয়ার আগে কিন্তু কাঁঠাল এখানে পাওয়া যাচ্ছে। এখানকার আড়তদাররা বলছেন যে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই কাঁঠাল আসছে, পাহাড় এলাকা থেকে এসছে এবং এই যে ট্রাক ভর্তি করা যে আনারস, সেই আনারস গুলো কিন্তু পাহাড়ি এবং এগুলো কিন্তু প্রচুর রস এবং এই যে আনারস গুলো সেগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি। রাঙামাটি থেকে এই ট্রাকটি এসছে তারা জানাচ্ছিলেন এবং এখানে একটা অগ্রেসর কলা, যেই কলাটি এখানে একটু বিরল, সেই কলার কিন্তু যে জুড়ি লাল করা বলে তারা অগ্রেসর কলা,
সেটি এখানে এসছে এবং এই যে ভোর থেকে কিন্তু ট্রাকগুলো এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকে, তারপরে কিন্তু সকালে 7টার দিকে তাদের এই ধুম এগুলো বেচা কেনা এবং ট্রাক থেকে নামিয়ে আনা সেই কাজগুলো চলে। এই এলাকার যে 17টি আড়ত সবখানে কিন্তু এরকম ব্যস্ততা এবং এইখানকার যে বিখ্যাত রামপালের কলা, সেখানে কিন্তু এই আড়তগুলোতে একেবারে রামপালের কলা নিখোঁজ রয়েছে। তারা বলছেন যে রামপালের কলার চাহিদা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় উৎপাদন কম, সে কারণে কিন্তু তাদের এই রামপালের যে কলা, সেই কলাটা তারা এখানে বিক্রি করতে পারছেন না। তবে এই জেলার অন্যান্য জায়গা এবং অন্যান্য জেলা থেকে কিন্তু সরাসরি এখানকার আড়তদাররা এইসব মৌসুমী ফল ক্রয় করে থাকেন এবং তারা বলছেন যে যত তারা এখানে যে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না, সরাসরি তারা সেই বাগান থেকে এগুলো নিয়ে আসেন। সে কারণে কিন্তু এখানকার যে আড়ত, মৌসুমী ফলের আড়ত, সেটার কদর অনেক বেশি এবং এখানে যে এই বিভিন্ন এলাকা, যে এলাকায় যেটি বিখ্যাত, তারা বলছিলেন ফরিদপুর এলাকা থেকে এসছে সফেদা, আর বিভিন্ন টাঙ্গাইল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জেলা থেকে কিন্তু কলা এসছে এবং আগে এখানে কিন্তু নরসিংদীর কলা আসতো, এখন কিন্তু সেই নরসিংদীর কলা আসছে না। এবং এই এই যে এখানকার যে আনারস, সেই আনারসের দামের কথা তারা বলছিলেন যে আনারস যে বিক্রি হচ্ছে, সেই আনারস এখানে 10, 15, 20, 25 বিভিন্ন সাইজের আনারসের কিন্তু দাম এখানে তারা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন সফেদা বিক্রি হচ্ছে এখানে কিন্তু 40 টাকা থেকে 80 টাকা পর্যন্ত এবং কলার ব্যাপক সরবরাহ থাকলেও চাহিদা তার চেয়ে বেশি, সে কারণে কিন্তু এখানে সবজি কলা বিক্রি হচ্ছে 20 টাকা হালি দরে এবং এছাড়া যে সাগর কলা রয়েছে, সেই নেপালি সাগর কলা, সেই নেপালি সাগর কলা কিন্তু এখানে বিক্রি হচ্ছে 15 টাকা হালি দরে এবং বাঙ্গি কিন্তু বিভিন্ন সাইজের রয়েছে, সেটা তারা বলছেন যে 10 টাকা পিস থেকে তারা 30 টাকা পিস পর্যন্ত কিন্তু এখানে বাঙ্গি বিক্রি করছেন এবং এই বাঙ্গির পাশাপাশি যে এখানকার যে আড়তদাররা রয়েছেন, তারা বলছেন যে এই যে কলা বিক্রি হয়, সেই কলাগুলো কিন্তু তারা এখানে স্থানীয়ভাবে পাকাচ্ছেন এবং সেই কলায় কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখন এই যে আমরা চলে আসছি বাঙি, এই বাঙির আড়তে বাঙি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং এগুলো কিন্তু বিভিন্ন এলাকা থেকে এসছে, এই জেলার কিন্তু স্থানীয় বাঙি এগুলো নয় এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই মৌসুমী ফলগুলো এখানে আসে। ধলেশ্বরী তীরে থাকবার কারণে কিন্তু নৌপথে এবং স্থল পথে এই ফলগুলো এখানে আসে এবং এই যে ধলেশ্বরী তীরে হাটলক্ষ্মীগঞ্জ, এই 17টি আড়ত থেকে কিন্তু জেলার আশপাশে খুচরা বিক্রেতা ছাড়াও বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রেতারা এখান থেকে এই মৌসুমী ফলগুলো নিচ্ছেন। এই ছিল মুন্সিগঞ্জের ফলের বাজারের সর্বশেষ। ইমদাদ। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। স্বাধীনতার 50 বছর উপলক্ষে বাগেরহাটে সুবর্ণ জয়ন্তী মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। 50টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আগামী 26 মার্চ সন্ধ্যায় সমাপ্তি ঘটবে এ মেলার। খসড়া স্ক্রিপ্ট ছাড়াই 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর পেছনে দাঁড়িয়ে থাকা প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য জানান। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নওগাঁর হাটগুলোতে আতপ ধানের সরবরাহ বেড়েছে, এতে মন প্রতি দাম কমেছে 150 টাকা পর্যন্ত। ছাতুনতুরি হাটে আছেন সহকর্মী এবার রকি, যাব তার কাছে। রকি, এখন কিন্তু বুড়ো মৌসুম চলছে, বর্তমান হাটগুলোতে এই মৌসুম আমনের ধানের যে সরবরাহ তা আমরা এখানে লক্ষ্য করছিলাম। কৃষকরা তাদের
নানা প্রয়োজনে ধান কিন্তু হাটে তুলছেন। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি যেটা ধানের সরবরাহ বেড়েছে তা হলো চিনি আতপ জাতের ধান। এই ধানের কিন্তু বাজার গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরেই কিছুটা ওঠানামা করছে। তবে আমরা হাটগুলোতে আজকের হাটে যা লক্ষ্য করছিলাম, চিনি আতপ বিশেষ করে গোল্ডেন আতপ এবং চিনি আতপ ধানের দর বিগত দিনে প্রায় 1800-1700 থেকে 1800 1850 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছিল, কিন্তু আজকের হাটে আমরা সেটা লক্ষ্য করছি সর্বোচ্চ 1500 থেকে 1550 টাকা তারা বিক্রি করছেন। হঠাৎ করে এরকম একটি দরে কমে যাওয়াকে কৃষকরা বলছেন যে এই ধানের তারা একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে থাকেন, তাদের একটা সাংসারিক একটা হিসাব থাকে যে এই ধানটা শেষ সময় তারা বিক্রি করে লাভবান হবেন, কিন্তু হঠাৎ দর কমিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। বলছেন যে এবছর কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগ ছিল, বিশেষ করে কয়েক দফা কিন্তু আমনের কিন্তু ক্ষতির শিকার হয়েছিলেন বন্যার কারণে, এবং এই কারণে উৎপাদনে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়ে। তো এই সবশেষ যেটা তাদের এখন হাটে ধান তোলার পর দর কমিয়ে যাওয়া, প্রতি মনে 150 থেকে 200 টাকা পর্যন্ত কমিয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু এখন আয় ব্যয়ের হিসাব মিলাতে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে বলছেন কৃষকরা। তো এই ক্ষেত্রে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে হঠাৎ করে এই চিনি আতপ বা সুগন্ধি জাতের যে চাল, এই চালের সরবরাহটা কিন্তু যে পরিমাণ তারা বিক্রি করে থাকেন তা কিন্তু তারা করতে পারছেন না। এই অজুহাতকে দাঁড় করিয়ে কিন্তু হাটে কিন্তু তাদের যে সংগ্রহের ক্ষেত্রে 200 বা 150-200 টাকা পর্যন্ত তারা কম দরে কিনছেন। তো কৃষকরা আসলে এই দাবিটা মানতে নারাজ। তারা বলছেন যে এই বিষয়গুলি কিন্তু তারা নানা অজুহাত দেখিয়েই এই ধানের দর কমিয়ে দিয়ে থাকেন এবং মুনাফার খাতটা কিন্তু তাদের পকেটে তারা তুলে থাকেন, এবং বিগত দিনগুলোতে কিন্তু এই ধানের ওঠানামার কারণে কৃষকরা নানাভাবে ক্ষতির শিকার হয়েছিলেন। এ কারণে কিন্তু কৃষকদের যেটা দাবি যে এই হাটগুলোতে এই মৌসুমে যেহেতু চিনি আতপ ধানের সরবরাহটা সবচাইতে বেশি হয়, এবং এই অঞ্চলে কৃষি বিভাগ বলছে যে বিগত আমন মৌসুমে প্রায় 33,000 হেক্টর জমিতে চিনি আতপের আবাদ হয়েছিল, এবং এই আবাদের কৃষকরা কিন্তু বিগত বছরগুলোতে 16 মণ 18 মণ পর্যন্ত তারা ঘরে ধান তুলেছিল, কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সেই ধান সর্বোচ্চ 7 থেকে 8 মণ পর্যন্ত তারা পেয়েছে। কিন্তু এই ধান হাটে তোলার পর এখন কিন্তু তারা বড় ধরনের এই বিশেষ করে দরদামের জায়গাটাই হোঁচট খাচ্ছে, তাদের প্রত্যাশার জায়গা থেকে অনেকটা দূরে সরে থাকছে। অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় জানি রাখি, এবছর কিন্তু বুড়ো আমনের যে এই অন্যান্য যেসব ধানের জাত রয়েছে, বিশেষ করে এই BR-11 এবং রজনীগন্ধা, তারপরে বেশ কিছু জাত রয়েছে, যে এই জাতগুলো কিন্তু এখন অনেকটা কমে এসেছে, এবং এবছর উৎপাদন কিন্তু অনেকটাই কম হয়েছে এই জেলাতে। কৃষি বিভাগে তথ্য মতে তারা বলছেন যে প্রায় 1,90,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছিল, যেখান থেকে তাদের একটা লক্ষ্যমাত্রা থাকে প্রায় 9 থেকে 10 লাখ মেট্রিক টন ধান তারা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের ঘরে তোলা হয়ে থাকে। এই আমনে কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগ সহ বেশ কিছু বালাইয়ের কারণে কিন্তু সেই ধান প্রায় 6.5 লাখ মেট্রিক টন কৃষকের ঘরে উঠেছিল। এই কারণে কিন্তু কৃষকের ঘরে আমনের যেসব ধান বরাবরই তারা হাটে নিয়ে আসেন এবং বিক্রি করে থাকেন, এই সময়টাতে এবার ধানের কিন্তু একটা অনেকটা সংকট চলছে, বিশেষ করে মোটা জাতের যেসব ধান রয়েছে। এর ফলে কিন্তু বাজারে বড় একটা প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। চালের বাজারে কিন্তু প্রতি কেজি চাল 48 টাকা 50 টাকা পর্যন্ত মোটা চাল বিক্রি হচ্ছে, এবং চিনি আতপ যেসব ধান রয়েছে এই ধানটাই কিন্তু সবশেষ তারা বিক্রি করে থাকেন হাটগুলোতে। তবে এই হাটের এখনকার বাজার চিত্র আমরা লক্ষ্য করছিলাম, হাটের যে সরবরাহ রয়েছে সরবরাহের তুলনায় ব্যাপারীর উপস্থিতি খুবই কম। স্থানীয় কিছু জাতের স্থানীয় যারা কিছু পাইকার বা ক্রেতা রয়েছেন তারাই এই চিনি আতপ ধান কিন্তু তারা কিনে থাকেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে তাদের সরবরাহের অজুহাতকেই দাঁড় করানো হচ্ছে, দরের জায়গাটা তারা কিন্তু সঠিকভাবে দিতে পারছেন না। কৃষকরা কিন্তু এই জায়গায় বড় ধরনের তাদের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে সরে থাকছেন, প্রত্যাশার জায়গা থেকে অনেকটা মুনাফার খাত থেকে অনেকটা তাদের আশা পূরণ হচ্ছে না, এমন কথা কিন্তু কৃষকের মুখ থেকে পাচ্ছিলাম। তো সব মিলে কিন্তু কৃষকরা অনেকটাই হতাশ এই ধানের বাজারে ধান বিক্রি করতে এসে। তো এই ছিল এমদাদ নওগাঁর এই ছাতনতলী হাটের ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। সৌদিতে করোনা জড়িত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বে না বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। গেল 4 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত এই বিধিনিষেধ দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণায় লোকসানের মুখে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে।
মহামারী করোনার কারণে দীর্ঘ সময় প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের উপর এক ধরনের নিয়ন্ত্রণ থাকায় ক্ষতির মুখে ছিলেন ব্যবসায়ীরা। বাংলাদেশি মালিকানাধীন হোটেল রেস্টুরেন্টগুলোতেও ছিল একই দশা। পুঁজি হারিয়ে ব্যবসা বন্ধ করে দিতেও বাধ্য হয়েছেন অনেকে। তবে যারা টিকে আছেন তারাও প্রত্যাশা করছেন সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ক্রেতা সমাগম শুরু হবে মার্কেটগুলোতে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইতিপূর্বে গেল 4 ফেব্রুয়ারি থেকে 2 দফায় সময়সীমা বাড়িয়েও সব ধরনের গণজমায়েত ও রেস্টুরেন্টে খাবার পরিবেশন বন্ধ থাকলেও নতুন করে এই নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হবে না। সরকারের এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে। সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে যে ক্ষতিটা হয়েছে এটা ইনশাআল্লাহ পৌঁছে উঠবে। আমাদের যে ক্ষতিটা হয়েছে আশা করি যদি কিছুটা শিথিল করে তাহলে আমরা হয়তো সেটা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আশা করি ভবিষ্যতে যদি এভাবে আমাদের ব্যবসা বাণিজ্য মনে করেন সবসময় খোলা থাকবে তাহলে আমরা ভালো থাকবো। তবে সব ক্ষেত্রে করোনা সতর্কতার নিয়ম সমূহ কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় নিয়ম অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে 20 জনের বেশি মানুষের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। সবকিছু ঠিক থাকলে 12 এপ্রিল 2টি টেস্ট খেলতে লঙ্কা যাবে টাইগাররা। 20 মে ফিরতি সফরে ঢাকা এসে 3 ম্যাচ সিরিজে ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুই বোর্ড আলোচনা সাপেক্ষে সিরিজ দুটি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে এবছরের জুনে এশিয়া কাপ মাঠে গড়াবে কিনা এ ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছরে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে নাটক করায় শেষ পর্যন্ত টাইগারদের আর যাওয়া হয়নি শ্রীলঙ্কায়। এবার আইসিসির সূচি অনুযায়ী তাদের মাটিতে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনার আতঙ্কে কলম্বোর একই ভেন্যুতে 2টি টেস্ট অনুষ্ঠিত হবে। পরের মাসে ফিরতি সফরে 3টি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে চান্ডিমাল, ম্যাথুস ও মেন্ডিসরা। বাংলাদেশ দল আগামী সম্ভবত 12 এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আমাদের দেশে হোম সিরিজ যেটা হওয়ার কথা 3 ম্যাচ ওডিআই সিরিজ, 3টা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মের অ্যারাউন্ড 20 তারিখের দিকে বাংলাদেশে আসবে এবং 3টা ম্যাচে অংশগ্রহণ করবে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আগে আলোচনায় ছিল কোয়ারেন্টাইন ইস্যুটি। এতদিন ক্রিকেট পাড়ায় শোনা গিয়েছিল টাইগাররা লঙ্কা সফরে গেলে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে, তবে এখন সেটা ঠেকেছে 1 সপ্তাহ। ইনিশিয়াল 6 থেকে 7 দিন কোয়ারেন্টাইন এবং অন্যান্য প্রোটোকল যেগুলো আছে সেগুলোর মধ্যেই বাংলাদেশ টিম থাকবে। এশিয়া কাপের পুরো বিষয়টা কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটা বিষয়, যেটা যদিও আমরা ফুল মেম্বার হিসেবে এটার সাথে সম্পৃক্ত, তবে এই ধরনের কোনো বিষয় মিডিয়া ডিসক্লোজার আমি মনে করি যে এটা এশিয়া ক্রিকেট কাউন্সিলের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ধোঁয়াশা রেখে নারী লীগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বাফুফে। 10 দলের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট। 27 মার্চ লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আবাহনী, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো এবার অংশ না নিলেও আগামী মৌসুম থেকে অবশ্যই অংশ নিতে হবে নারী লিগে, এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই বাফুফে কর্তা। দেশের ফুটবলে নারীরা আশা দেখাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দিয়েছে। টুর্নামেন্টের আগে ক্যাম্পের আয়োজন করে আসরগুলোতে অংশ নিলেও নিয়মিত ছিল না লিগ। 2019 সাল থেকে দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে নারী লীগ, যদিও করোনার কারণে সেই লীগ শেষ হয়েছে এই বছর। নারীদের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ফেডারেশন, যেখানে গেল আসরের 7 দল অংশ নিলেও এবার খেলবে 10টি, যেখানে বাদ পড়েছে আগের মৌসুমের 3 দল। এফআইবি বলে একটা কমিটি আছে, যার মাধ্যমে কালকে আমাদের ডিসাইড করা হয়েছে 10টি ক্লাবকে, অর্থাৎ তারা কাগজপত্র যাচাই বাছাই করে 10টি ক্লাবকে তারা পারমিশন দিয়েছেন লিগ খেলার জন্য। আমাদের দলবদলের সম্ভাব্য ডেট হচ্ছে এ মাসে 10 থেকে 20 এর ভিতরে দলবদল হবে এবং সম্ভাব্য লিগের ডেট হচ্ছে 27শে মার্চ। তবে মৌসুম শুরুর আগে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 10 দলের একটি হবে বাফুফের অনূর্ধ্ব 17 দল, যাদের লিগে রাখা হয়েছে শুধু অনুশীলনের জন্য। বাফুফে বলছে এই দলটি চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য খেলবে না, কিন্তু লিগ আয়োজনে এমন দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের যে আন্ডার 17 মেয়েরা আছে তারা পুরো টিমটাই ওখানে খেলবে, কিন্তু তারা কোনো চ্যাম্পিয়নশিপ ফাইট করবে না, তারা শুধু প্র্যাকটিস করার জন্য তারা এই লিগে খেলবে। যেভাবে অন্য টিমগুলো খেলবে ঠিক একইভাবেই খেলবে, বাট আমরা কোনো
আন্ডার 17 টিমকে কোনো পয়েন্ট দিব না। এদিকে 10 দল অংশ নিলেও লিগে নেই আবাহনী মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দল। বাফুফে অংশ নিতে চিঠি দিলেও ক্লাবগুলোর কাছ থেকে সাড়া পায়নি। তবে আসছে মৌসুম থেকে অংশ নিতে হবে ক্লাবগুলোকে। একটা ছেলেকে যেখানে সেখানে রাখা যায়, কিন্তু একটা মেয়েকে তো ওভাবে রাখা যায় না, তাদের সেফটি সিকিউরিটি অনেক বেশি দিতে হয়। এই সব কিছু মিলিয়ে আসলে মিটিং আলোচনা হয়েছিল। এএফসি ফিফা থেকে বাধ্যবাধকতা চলে আসবে, যেটা আমরা এখন করতে পারছি না। এএফসি ফিফা থেকে বাধ্যবাধকতা আমার জানা মতে আগামী বছর থেকেই চলে আসবে, তখন সবাই খেলতে বাধ্য হবে। নারী লীগ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে লাইভ ব্রডকাস্ট করার ব্যাপারে ফেডারেশনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। হাফ প্যান্ট পরে ফুটবল খেলা যাবে না। ক্রিকেট ব্যাট রেখে সংসার পড়াশোনায় মনোযোগী হতে হবে। সমাজের কটাক্ষ উপেক্ষা করে সালমা কৃষ্ণা হয়ে উঠতে ডিঙাতে হয়েছে হাজারো বাধা। সময়ের সঙ্গে ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলায়নি, তবে নারীরা বদলে দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনকে। বিশ্ব নারী দিবসে নারীদের 3 প্রজন্মের বাধা পেরোনোর গল্প শুনেছেন সহকর্মী মেহেদি নাইম। পারভিন নাসিমা নাহার পুতুল, বয়স 64। এই বয়সেও ছুটে আসেন মাঠে, মেয়েদের শেখান কিভাবে কৌশল রপ্ত করলে প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে। জীবনের নানা প্রতিঘাত এড়িয়ে ক্রীড়াঙ্গনের কোথায় কাজ করেননি। ক্রিকেটার ছিলেন, হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ থেকে জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার। করেছেন দীর্ঘ 18 বছর শিক্ষকতা ও সাংবাদিকতা। শোনালেন সেই সময়ের সঙ্গে এই সময়ের পার্থক্যের কথা। নারীদের সমস্যা থাকবে, তা বলে কি আমরা চুপ করে থাকবো? সেটা তো হয় না, চুপ করে থাকা যাবে না। আমার প্রতিভা আমি বিকাশ করব একটু কষ্ট করে, একটু সংগ্রাম করে। সালমা, রুমানা এরা আমার হাতের তৈরি মেয়েরা। নারী দিবসে আমি সবসময় চাই নারীরা আমার মতো, আমি যেরকম এগিয়ে গেছি ওরাও যেন এগিয়ে যায়, এবং এগিয়ে গেলে অনেক কষ্ট করতে হবে। এ তো গেল এক প্রজন্মের কথা। পুতুলদের দেখানো পথ ধরে এগিয়ে আজ লাল সবুজের মানচিত্রকে উজ্জ্বল করেছেন সালমা, রুমানারা। সমাজের অগ্নিদৃষ্টি উপেক্ষা করে ব্যাট বল হাতে মেয়েদেরকে করেছেন এশিয়ার সেরা। আমাদের মধ্যে মনোবল ছিল বিদায় আমরা এতদূর আসতে পারছি, যার কারণে আমাদের বাংলাদেশ একটা দেশে আমরা খেলতে পারছি, এটা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। এবং যারা এই জিনিসগুলো মানে সমাজে করতো তারাই এখন আমাদেরকে সাপোর্ট করে। বয়সে কনিষ্ঠরা তো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন। ফুটবল পায়ে এশিয়া, ইউরোপে লড়াই করছেন চোখে চোখ রেখে। সময়ের বিবর্তনে মানুষের কটাক্ষ কমেনি, তবে ঠিকই নিজেদের পথ খুঁজে নিয়েছেন বাংলার জয়িতারা। মেয়ে মানুষ কেন খেলতেছে, বিয়ে হবে না, হাত পা ভেঙে গেলে মানে অন্যরকম একটা কিছু, মানে নানান লোকে নানান কথা বলতে। সুযোগ পেলে নারী শুধু ঘরের লক্ষ্মী নয়, হতে পারেন বিশ্বজয়ের সহযাত্রীও। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনা শনাক্তের 1 বছর পার করল বাংলাদেশ। টিকাদান কর্মসূচিতে স্বস্তি, মহামারী থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য খাতের ক্ষত সারানোর তাগিদ। আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, বৈষম্য দূর করে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।